আচ্ছা, আজব তো ভাই, আমি বুঝি না আপনাদের এই ধরনের কোন ধরনের কোশ্চেন। হোয়াটসঅ্যাপে এসএমএস করতেছেন ক্লাস কখন হবে। ক্লাস কখন হবে মানে কি? ক্লাস তো শুরু হয়ে গেছে। আপনারা যে কি প্রশ্ন করেন না করেন না আমি বুঝি না ব্যাপারগুলো। আচ্ছা, যাই হোক, আজকে আমরা যেটা শিখব সেটা হলো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে আপনাদের কার কি ধারণা আছে একটু আমাকে যদি বলতেন। কে কি জানেন বা কে কি মনে করতেছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এমন বা এমন। শোনা যাচ্ছে আমাকে? জি জি ভাই। ভাইয়া যাচ্ছে। আচ্ছা, আমি প্রশ্ন করব যখন তখন একটু রেসপন্স করবেন। তাহলে যারা জানেন তারা রেসপন্স করবেন, তাহলে যাচ্ছে, শোনা যাচ্ছে। আমার একটু সুবিধা হবে জি ভাই যাচ্ছে। ক্লাসটা। আচ্ছা, তো আমরা আজকে যেটা করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সর্বপ্রথম একটা ইমেজ নিয়ে আসি, দেন বাকি কাজকর্ম বা কথাবার্তাগুলো আমরা বলি। তো আমার এখানে হয়তো কিছু ইমেজ আছে, এখান থেকে আমরা ফার্স্ট টাইম একটা একটু কঠিন যদি নিয়ে আসি, আপনাদের কি বুঝতে সমস্যা হবে? হবে না, আমি এই ইমেজটাই নিয়ে আসি। তো এই ইমেজটা নিয়ে আসার পর একটু সময় নিবে। দেখেন, আমি এই ইমেজটা নিয়ে আসছি। এই ইমেজটার মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা হলো, সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে নাকি? না না ভাইয়া। ভাইয়া সমস্যা নেই, বলেন। ভাই তো সাউন্ডে যেটা করতে হবে, আমার এখানে যে চেয়ারটা আছে এই চেয়ারটা রেখে বাকি সব কিছু রিমুভ করে ফেলতে হবে। বোঝাতে পারছি? এই চেয়ারটা রেখে বাকি যা যাবতীয় এর ব্যাকগ্রাউন্ডে সব কিছু রিমুভ করতে হবে, অর্থাৎ আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে ফেলবো। যে আমাদের যে এই চেয়ার ইমেজটা আছে এই ইমেজটাকে ট্রান্সপারেন্ট করে ফেলবো। তো ট্রান্সপারেন্ট, এই কথাটা বলার আগে আমি একটু বলি যে ট্রান্সপারেন্ট অর্থ হলে এর পিছনে কোনো কিছু থাকবে না। আপনাদেরকে এর আগে বলছি, এখন বলছি যে সোজা কথা আলু। আমরা যাতে এইটাকে যেখানে খুশি সেখানে এই চেয়ারটাকে ইউজ করতে পারি, আমাদের যে কোনো কাজে ব্যবহার করতে পারি। কথা কি ক্লিয়ার নাকি বোঝা যায়নি? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাই যদি ক্লিয়ার। ক্লিয়ার হয়ে থাকে ক্লিয়ার। তাহলে আমরা আপনাদের আরেকটু ক্লিয়ার করার জন্য এখানে আরও কিছু ইমেজ নিয়ে আসি, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। ইজি ইমেজ নিয়ে সেটা আপনাদের কাছে কমপ্লেক্স মনে হতে পারে, এবং এই রিমুভটা একটু কমপ্লেক্সও। তো আমরা এই যে আপনাদের এই ইমেজটা আগে দেখানো হয়েছিল না, এই যে ইমেজে তো অনেকেই কাজ করছেন গতকালকে, করছেন কিনা এই ইমেজ? অথবা আমরা যদি আরও জি ওপেন ভাইয়া করি, এর চেয়ে ইজি ইমেজ যদি আমরা ওপেন করি তাহলে আমাদেরকে বলতে হবে যে জি ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম। আহ, এই যে এই ইমেজটা দেখেন, এই ইমেজটা, এই ইমেজগুলো খুবই ইজি। এই ইমেজগুলোতে কাজ করতে খুব বেশি একটা সময় লাগে না, বাট বোঝার খাতিরে যে আমরা আসলে কি করতে চাই না চাই এটার খাতিরে আপনাদের এই ইমেজগুলো দেখানো। তো আমি আপনাদেরকে বলছিলাম যে যখন আমরা ক্লায়েন্টের বেসিক্যালি কাজ করব তখন অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ হলে আমরা অবশ্যই পেন টুল ইউজ করব। পেন টুল ব্যতি রেখে আমাদের অন্যান্য যে সিলেকশন টুলগুলো আছে, লাইক অ্যাস ম্যাজিক ওয়ান্টেড টুল অথবা ল্যাসো টুল অথবা আদার্স যে টুলগুলো আছে, আমরা এই টুলগুলা ব্যবহার করব না। এখন আপনাদের মনে হতে পারে ভাই কেন করবো না, ম্যাজিক ওয়ান্টেড টুল হলে তো একটা ক্লিক দিয়েই আমি সব কিছু রিমুভ করে দিতে পারি। হ্যাঁ, আপনি এটা ক্লিক দিয়ে সব কিছু রিমুভ করে দিতে পারবেন, এটা ঠিক আছে, বাট এখানে একটা ঝামেলাও আছে। ঝামেলা হলো কাজের যে ফিনিশিং, কাজের সেই ফিনিশিংটা খুব একটা ভালো হবে না, খুব একটা সুন্দর হবে না। কথা কি বোঝা গেছে নাকি বোঝা যায়নি? বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো যদি বুঝতে পারেন তাহলে এখন আমার আর একটা আপনাদের কাছে প্রশ্ন আছে, সেটা হলো আমরা কেন এই ইমেজগুলোকে ট্রান্সপারেন্ট করব? কেউ বলতে পারেন কেন এই ইমেজগুলোকে আমরা ট্রান্সপারেন্ট করব? সে এই যে অ্যাপস আনি এটাই বলেন, অথবা এই যে সেভেন্থ জেনারেশন এটা বলেন, অথবা এই চেয়ারটা বলেন, আমরা বেসিক্যালি কেন এই ইমেজগুলোকে ট্রান্সপারেন্ট করব? আমাদের কাজটা কি?
জানেন কেউ? জানলে বলবেন, না বললে না জানলে বলবেন যে না জানি না। তাহলে আমরা হয়তো আহ, আমি বলবো, হয়তো একটু আগায় যাবো, আমাদের টাইম কিনতে হবে না। তো ভাই যখন হচ্ছে এটা ভাই একটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের কারণে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পরিবর্তন। পরিবর্তনের কারণে আমরা এটা করবো। না, হুম। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এটা এক্সাক্ট উত্তর না। আমরা যদি এক্সাক্ট উত্তরটা খুঁজি, তাহলে যেটা আমরা বলবো সেটা হলো, আমরা এই ইমেজটাকে আমাদের প্রয়োজন মতো যে কোনো জায়গায় যাতে ব্যবহার করতে পারি, সোজা কথা। ব্যবহার করতে পারি। হুম। আর ইয়া ভাই, শফিকুল ভাই, ঠিক আছে, মানে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। শফিকুল আচ্ছা ভাই, ভাই, হ্যাঁ আপনার প্রতিদিন কিন্তু নয়েজ আসে। হ্যাঁ, ওটা তো প্রতিদিন আবার বলি যে আপনি আরেকটা টিভি ছাড়ি দেন, পিএনজি বলতে পারি। আপনাকে প্রতিদিন বলি যে আপনি টিভি মনে হয় অন করে দেন, টিভির নয়েজ এপাশে আসে। আলাদা রুমে তারপরে আসে, আলাদা রুমে তারপরে তো আসে। আচ্ছা, ব্যাপারটা দরজা হলো, বন্ধ করে দিস। ব্যাপারটা আচ্ছা ভাই, হলো ওটা তো ট্রান্সপারেন্ট, আমরা তো পিএনজি ফরম্যাট করতে পারি ছবিটাকে। পিএনজিটাকেই ট্রান্সপারেন্ট বলা হয়। আমি একটু পিএনজি বলা শেষ ফরম্যাট হলে করি, তো, আমি বলা শেষ করি, হ্যাঁ দেন বলেন। পিএনজি ফরম্যাটটারই ট্রান্সপারেন্ট বলা হয়। তো আমি যে কথাটা বলতেছিলাম, যে আমরা যেন আমাদের কাজের, আমাদের যেখানে প্রয়োজন সেই অনুযায়ী সেই জায়গায় ব্যবহার করতে পারি, এই জন্য আমরা এটাকে ট্রান্সপারেন্ট বা পিএনজি করব। তো এটা আপনারা ক্লিয়ার হবেন যে বর্তমান যে অবস্থা আছে, এই অবস্থায় আমরা এটাকে বলবো হলো জেপিজি। আমাদের ফটোশপে যখন আমরা ফাইল সেভ করব, তখন আমরা বেশ কিছু ফরম্যাট পাই, বাট আমাদের কাজের জন্য যে ফরম্যাটগুলো প্রয়োজন হয় বা কাজের জন্য যে ফরম্যাটগুলো লাগে, সেই ফরম্যাটগুলো হলো, যদি আমরা দেখাই যে আমাদের কাজের জন্য বেসিক্যালি কি কি ফরম্যাট লাগে। তো তো দেখেন, এখানে আমি আপনাদের তিনটা ফরম্যাটের নাম লিখছি। একটা হলো জেপিজি, এটা হলো পিএনজি এবং এটা হলো পিএসডি। তো এই জেপিজি যে ইমেজটা, বা আমরা জেপি, এই তিন ফরম্যাটে আমরা সেভ করব আমাদের, এই যে আমি এখানে লিখছি এই তিন ফরম্যাটে আমরা সেভ করব। তো এই তিন ফরম্যাটের কোনটাতে কি, এটা আমাদের জানা দরকার। সর্বপ্রথমে এখানে আমরা পিএসডি যে কোনো কাজ করার পর সেই ফাইলটাকে আমরা পিএইচডিতে সেভ করব। পিএইচডিতে কেন সেভ করব? কারণ এটা আমাদের সোর্স ফাইল, অর্থাৎ পিএইচডি সোর্স ডকুমেন্ট। তো পিএইচডিতে সেভ করার কারণটা হলো, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এটাকে যে কোনো সময় এডিট করতে পারবেন, যে কোনো সময় এডিট করতে পারবেন। বাট উপরের যে দুইটা ফরম্যাট আছে, একটা হলো জেপিজি ফরম্যাট এবং একটা হলো পিএনজি ফরম্যাট, এই দুইটা ফরম্যাটে চাইলে আপনি এডিট করতে পারবেন না। তাহলে আমি আবার বলছি, যে ফাইল যখন আমরা সেভ করব, এই তিন ফরম্যাটে সেভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ যখন কাজ করব বা অন্য যখন কাজগুলো করব, তখন আমরা পিএইচডিতে সেভ করবো এবং জেপিজিতে সেভ করবো। আর যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তখন আমরা অবশ্যই পিএনজিটা অ্যাড করব। তো এইটা অ্যাড করার কারণটা হলো, বা আমরা কেন এটা অ্যাড করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি।
কেমন চলছে ক্লাস? এই তো ভাইয়া চলছে আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে ভাই, আসি আমি। আচ্ছা আচ্ছা, তো আমি আপনাদেরকে যে যে কথাটা বলছিলাম যে কেন আমরা পিএইচডিতে সেভ করব। পিএইচডিতে যখন আমরা সেভ করব তখন আমাদের কাজের যে হিস্ট্রিগুলা বা এই লেয়ার প্যানেলে আমাদের যে লেয়ারগুলো ক্রিয়েট হয় সবগুলো লেয়ার আমরা পাবো। আর প্রত্যেকটা লেয়ার যখন আমরা পাবো তখন আমরা প্রত্যেকটা লেয়ার ধরে ধরে এডিট করতে পারবো। তাহলে এটা গেল আমাদের পিএইচডি। দেন আমরা যদি পিএনজিতে আসি, আমরা পিএনজিতে কী করব বা পিএনজিতে কেন সেভ করব। পিএনজিতে সে আমরা যদি এই ইমেজটাকে পিএনজি করে নিই বা ট্রান্সপারেন্ট করে নিই, তখন শুধুমাত্র আমাদের যে সাবজেক্টটা, এই যে আমরা জারটা দেখতে পাচ্ছি এই জারটা থাকবে। এই জার ব্যতীত অন্য কোনো কিছু থাকবে না, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। যখন শুধুমাত্র আমাদের এই জারটুকু থাকবে তখন আমরা আমাদের ইচ্ছে মতো এই জারটাকে যে কোনো জায়গায় প্লেস করতে পারবো। সেটা আমাদের যদি আমরা কোনো একটা ভিডিও তৈরি করতে চাই সেই ভিডিওতে বা আদার্স যে কোনো জায়গায় আমরা অ্যাড তৈরি করার সময় এই জারটাকে ব্যবহার করতে পারবো। আরেকটা হলো এখানে আমাদের আরেকটা যেটা আছে জেপিজি। আমরা বেসিক্যালি আমাদের যে ইমেজগুলো থাকে এই ইমেজগুলোকে সবগুলোকে জেপিজিতে সেভ করি বা জেপিজি ইমেজ আমরা দেখি, বাট আমরা কখনো খেয়াল করি না যে এটা কি হচ্ছে না হচ্ছে। তো এই জেপিজিতে যখন আমরা সেভ করবো তখন একটা প্রবলেম আছে। জেপিজি আর পিএনজিটা যদিও খুব কাছাকাছি। জেপিজিতে সেভ করলে আমাদের কি হবে, আমরা যখন কোনো ইমেজকে জেপিজিতে সেভ করব, লাইক সেটার মতন যখন জেপিজিতে সেভ করব তখন এটার পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আমরা চাইলে যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে সেহেতু আমরা চাইলে ওই ইমেজটাকে যে কোনো জায়গায় প্লেস করতে পারবো না। তো তখন আমাদের এটা সমস্যা থেকে সলভ করার জন্যই বা এই সমস্যাটার সলিউশনের জন্যই আমরা পিএনজিতে সেভ করব। ক্লিয়ার ব্যাপারটা? এই যে ফাইল ফরম্যাট তিনটাতে কেন সেভ করব, এটা নিয়ে কোনো কনফিউশন আছে আর? জি ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, ভেরি গুড। নাই কনফিউশন নাই। তাহলে এখন আমরা কাজে যাই। কাজে যে ভাই বুঝি নেই কথা। আচ্ছা, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। তো আমরা যদি এখন যাই আমাদের কাজে তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হবো। তো তার আগে আজকে যে জিনিসটা জানাবো সেটা হলো যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আজকের আমাদের যেটা কাজ সেটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ বা আমাদের বেসিক্যালি যে ক্লাস, সেই ক্লাসটা আমরা নিচ্ছি মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে। যদি আমরা লিখি আজকে আমাদের ক্লাস হলো ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে তো আমরা কী করবো, আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো সে ফার্স্ট এই ইমেজটাকে যেহেতু ইজি আছে, আমরা ফার্স্ট টাইম কমপ্লেক্স ইমেজে যাবো না। ফার্স্ট টাইম আমরা যে আমাদের ইজি সিম্পল ইমেজগুলো আছে সেই ইমেজগুলোর উপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ যখন আমি করব তখন সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে বা সর্বপ্রথম আমাদের যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হলো ক্লায়েন্ট আমাকে যে ইমেজটা দিয়েছে কোনোভাবেই সেই ইমেজটাকে নষ্ট করে ফেলা যাবে না। অর্থাৎ ক্লায়েন্ট আমাকে দিয়েছে যে এই ইমেজটা তুমি আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও, তখন আমাকে মাথায় রাখতে হবে এবং সবার আগে যেটা প্রায়োরিটি দিতে হবে সেটা হলো এই ইমেজটার কোনোভাবে যেন ইমেজটা নষ্ট না হয়ে যায়। এখন নষ্ট যদি হয় তাহলে কি হবে, নষ্ট যদি হয় তাহলে আবার আমাকে দেখা যাচ্ছে যে বায়ারকে অনলাইনে নক দিতে হবে এবং বায়াররা, আমি এর আগেও বলছি যে খুব বেশি পরিমাণে ব্যস্ত থাকে এবং তারা আবার কখন ইমেজ পাঠাবে সেই ইমেজে আমি কাজ করব না করব। এই জন্য যাতে কোনোভাবেই এই ইমেজটা নষ্ট না হয় এই জন্য আমরা কি করব, সর্বপ্রথম ওপেন করার পর আমরা এই ইমেজটা একটা কপি করে নেব। কপি করে নেব। আমি আপনাদেরকে এর আগে বলছিলাম যে কপি করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে যখন আপনি প্রেস করলেন তখন কি হলো, তখন আপনার যে লেয়ার প্যানেলে যে আপনার যে ইমেজটা নিয়ে আসছেন যেটা ব্যাকগ্রাউন্ডে আছে সেটা লেয়ারটা আপনার কপি হয়ে গেল। লেয়ার কপি হয়ে যাওয়ার পর এই ইমেজে আমাদের আর কোনো কাজ নেই, ঠিক আছে। আমরা চাইলে এটাকে হাইড করে দিতে পারি, আমাদের যা যাবতীয় কাজ সব কিছু হবে এই লেয়ারের উপরে। এখন আমরা এরপর যেটা কাজ করব, এরপর আমরা চোখ বন্ধ করে নতুন লেয়ার নিব। কন্ট্রোল শিফট এন প্রেস করব কিবোর্ড থেকে। আমি আবার বলছি,
কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন প্রেস করব। এন প্রেস করার পর এখানে যা আছে যেমন আছে এরকমই থাকবে, আমরা ওকে করে দেব। দেখেন এই যে লেয়ারটা, এই লেয়ারটা আমার হলো ট্রান্সপারেন্ট লেয়ার। তার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে। সে কাজটা হলো আমাদের যে এই যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার আছে, এইখানে আমরা একটা কাজ করব। সেটা হলো আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ব্ল্যাক করে দেব, এবং যে আমাদের ফরগ্রাউন্ড কালারটা আছে এই ফরগ্রাউন্ড কালারটাকে আমরা হোয়াইট করে দেব। এটা আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তখন আমাদের জন্য এটা মনে থাকে। দেন আমরা কিবোর্ড থেকে অল্ট ব্যাক স্পেস যখন প্রেস করছি, আমি আবার বলছি, কিবোর্ড থেকে যখন আমরা অল্ট ব্যাক স্পেস প্রেস করছি, আমাদের এখানে যে দেখেন ট্রান্সপারেন্ট লেয়ার যেটা আমরা নিছিলাম লেয়ার 2, সেটা যখন আমরা অল্ট ব্যাক স্পেস প্রেস করছি সঙ্গে সঙ্গে কালার অ্যাপ্লাই হয়। আমাদের ফরগ্রাউন্ডে যে কালারটা আছে, সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। দেন আমরা কি করব, দেন আমাদের লেয়ার 1-এ যে আমাদের প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের ইমেজটাকে আমরা উপরে তুলে দিব। দেখেন এখন আমাদের হলো লেয়ার 1-এ আমাদের প্রোডাক্টের ইমেজ, দ্বিতীয়তে আমাদের নতুন লেয়ারটা থাকলো, অর্থাৎ যেটা আমরা নতুন একটা লেয়ার নিলাম সেটা থাকলো। এখন আমরা কাজ করব এই লেয়ার 1-এ। তো লেয়ার 1-এ যখন আমরা কাজ করব তখন আমাদেরকে মনে রাখতে হবে, আমি এর আগে বলছি, আমরা কাজ করার সময় অবশ্যই পেন টুল দিয়ে কাজ করব। তো কিবোর্ড থেকে আমরা পি প্রেস করলেও আমরা পেন টুল পেয়ে যাব, অথবা আমরা যদি পি প্রেস করতে না চাই তাহলে আমরা এখানে খুঁজলে পাবো যে দেখেন এটা কলমের মতো। আমরা যদি এটাতে ক্লিক করি দেন আমরা এখানেও পেন টুল পেয়ে যাব। তো পেন টুলে আসলাম, পেন টুলে আসে দেখেন আমার এটা প্লাস হয়ে গেল। আমি গত ক্লাসে বলছিলাম যে আপনাদের যদি কিবোর্ডের ক্যাপস লক একটা বাটন আছে, এই ক্যাপস লক বাটনটা যদি প্রেস করা থাকে তাহলে আপনার এটা প্লাস সাইন হয়ে যাবে। দেখেন এখন কি আমার পেন টুলটা আছে? এখন আমার পেন টুলটা নাই। না এখন ভাইয়া। আমি যখন ক্যাপস লক অফ করে দিলাম দেন সঙ্গে সঙ্গে আমার দেখেন পেন চলে আসছে। খেয়াল করছেন ব্যাপারটা? আমার জি কিন্তু ভাইয়া। পেন চলে আসছে। আচ্ছা, তো এখন এই পেন টুল নিয়ে আসার পর আমাদের আরও কিছু কাজ আছে, আমাদের কিছু জিনিস চেক করে নিতে হবে যে আসলে ঠিকঠাক আছে কিনা। আমরা এই দেখেন এখানে হোমের পাশে আমরা পেন দেখতে পাচ্ছি, তার পাশে একটা কথা লেখা আছে পাথ, ঠিক আছে, PATH পাথ। তো এইখানে যদি আমরা ক্লিক করি, এখানে শেপ পিকজেলস আছে, এটা যদি শেপে ক্লিক করা থাকে, এটা যদি আপনি খেয়াল না করেন এবং এটা যদি শেপে ক্লিক করা থাকে, তখন আপনি এটার গা বে 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 এটাকে যখন সিলেক্ট করবেন তখন এটা একটা শেপ হয়ে যাবে। তো শেপ কোনগুলা? শেপ যেমন আমরা এর আগে দেখছি যে এই যে এগুলো শেপ, এগুলোকে বলা হয় শেপ, ঠিক আছে, এগুলোকে বলা হয় শেপ। তো এটা যেমন হইলো অনুরূপ আপনাদের এই যে যেমন এখানে আমাদের কাস্টম শেপ আছে, আমরা দেখছিলাম যে এখানে গিয়ে আমরা এখান থেকে অনেক কাস্টম শেপ পাবো। এরকম যেমন শেপ, আপনি যদি ওইখানে শেপে ক্লিক করা থাকে, এখানে যদি সরি এখানে যদি এই শেপে ক্লিক করা থাকে, এখানে যদি আপনার শেপে ক্লিক করা থাকে পেন টুল দিয়ে, এখানে যদি শেপ করা থাকে তাহলে আপনি যদি এটার গা দিয়ে ইয়েটা করেন, মানে সিলেকশন করেন, তাহলে এটা একটা শেপে পরিণত হয়ে যাবে। আমি কি দেখাবো যে শেপে পরিণত কিভাবে হবে? দেখান দেখান। আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য ব্যাপারটা আমি আরো ক্লিয়ার করি যে জি ভাইয়া দেখান। শেপটা হচ্ছে যে সে আমরা দেখেন এই দেখেন ক্লিক করতেছি, দেখেন ক্লিক করতেছি, পুরোটা না করে আমরা যদি এই এতটুকু করি, একটা জিনিস খেয়াল করেন ঢাকা পড়তেছে কিনা, ঢাকা পড়তেছে। এটার কারণটা হলো এখানে ফিল কালার অ্যাপ্লাই করা হচ্ছে হোয়াইট। দেন দেখেন আমরা যদি এতটুকু নেই, দেন যদি এতটুকু নেই, দেখেন আমাদের কর্কের মাথাটা যেরকম সেরকম একটা হয়েছে কিনা, খেয়াল করছেন হয়েছে কিনা? বুঝলেন না? হয়েছে হয়েছে নিচের টুকু করে দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। হয়েছে। কেন বুঝতেছেন না? ভাই যারা টিভি দেখতেছেন টিভিগুলো একটু বন্ধ করেন, টিভিগুলো বন্ধ করে ক্লাস করতেছেন ক্লাস করেন। এটা ভার্চুয়াল ক্লাসরুম হলেও ক্লাস।
দেখেন আমি যখন এটার উপর দিয়ে এটাকে সিলেক্ট করতেছি তখন এটা অটোমেটিকলি দেখেন খেয়াল করেন একটা শেপ হয়ে গেছে আপনাদের বা বোতলের মতোই প্রতিচ্ছবি। তো এইটা হলো শেপ। আর যখন পাত করা থাকবেন তখন আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা যেটা দরকার সেটাই আমাদের হবে। তো এখন আমরা দেখবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য পাত করা থাকলে কী হবে। এই যে পাতে যখন থাকবো তখন আমরা যেখানে 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 সিলেক্ট করবো সেখানে থাকবো। তো দেখেন এখন আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কাজ করব তখন সর্বপ্রথম যেটা করব সেটা হলো ইমেজটাকে যতটুকু জুম করা যায় ততটুকু জুম করব এবং কাজ করার সময় অবশ্যই ইমেজের গায়ে গায়ে 1 পিক্সেল ভিতর দিয়ে কাজ করব, কখনোই 1 পিক্সেল বাহির দিয়ে না। আমার কথাটা বোঝেন, 1 পিক্সেল ভিতর দিয়ে করব, কখনোই বাহির দিয়ে না। বাহির দিয়ে করলে কি হবে, সে আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর যদি এইখানে একটা ক্লিক করি, দেন আবার যদি এইখানে একটা ক্লিক করি, দেখেন এইখানে আবার ব্যাকগ্রাউন্ড ঢুকে গেল, ব্যাকগ্রাউন্ডটা ঢুকে গেল এবং কাজ শেষে এটা দেখতে খুব একটা ভালো লাগবে না এবং ক্লায়েন্ট তো নিবেই না, কারণ আপনার কাজটাই দিতে হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। সো এখানে ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে। তো এই জন্য আমাদেরকে প্রয়োজন মানে কাজের নিয়ম অনুসারে আমরা 1 পিক্সেল ইমেজের ভিতর দিয়ে কাজ করব যাতে কোনোভাবে ব্যাকগ্রাউন্ড আমাদের না থেকে থাকে, কিন্তু 1 পিক্সেলের বেশি আবার যেন কেটে না যায়, তাহলে প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এখন যাই, দেখেন আমি যখন কোথাও ক্লিক করি নাই, আমার যে পেনটা আছে এই পেনের পিছনে আমরা একটা স্টার মার্ক দেখতে পাচ্ছি। খেয়াল করছেন কি, দেখেন একটা স্টার চিহ্নর মতো পেনের পিছনে। জি ভাইয়া। আচ্ছা, তো আমরা এখন যে কোনো এক জায়গা থেকে শুরু করি, আমরা মনে করি যে এইখান থেকে আমরা শুরু করলাম, এখানে একটা ক্লিক দিলাম, দেন এইখানে। এখন এইখানে একটা কথা আছে, আপনার তো কার্ভ করতে হবে, কার্ভ করতে হবে মানে বাঁকাইতে হবে। দেখেন আমি বাঁকাচ্ছি, এটাকে বলা হয় বাঁকানো, বা আমরা এটাকে ফটোশপে বলি কার্ভ করা। তো কার্ভ করতে গেলে আমি কীভাবে কার্ভ করবো, যেটা ফার্স্ট টাইম খুবই সমস্যা হবে যে আমি কীভাবে কার্ভ করব। মনে করেন আপনি হাতের বাম পাশে বাঁকাইতে চাচ্ছেন, ঠিক আছে, তখন আমরা এই যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা ধরে এরকম ডান পাশে টান দেবেন, দিয়ে আপনি যদি এটাকে উপরে নিয়ে যেতে চান উপরে যাবে, যদি আপনি এটাকে নিচে নিয়ে যেতে চান নিচে যাবে। এখন আপনি আপনার প্রয়োজন মতো, এখন আপনি যদি ডান পাশে কার্ভ করতে চান তাহলে এই হ্যান্ডেলটাকে বাম পাশে নিয়ে যেতে, বাম পাশে নিয়ে যায়, দেখেন আমি বাম পাশে নিয়ে গেছি, এখন কার্ভ হচ্ছে ডান পাশে। আর যদি আমার ডান পাশে কার্ভ প্রয়োজন হয় তাহলে আমি হ্যান্ডেলটাকে নিয়ে যাবো বাম পাশে। জিনিসটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, ভেরি গুড। তো আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করে একটু দেখেন কার্ভ করে নিচ্ছি। কার্ভ করে নেওয়ার পর আপনি এখানে ছেড়েও দিতে পারেন, দিয়ে আপনার এখন যদি আপনি অন্য কোথাও সিলেক্ট করেন তাহলে দেখেন এই অটোমেটিকলি ভাঁজ হয়ে যাচ্ছে। এই ভাঁজটা হওয়ার কারণ হলো যে আপনার হ্যান্ডেলের মাথাটা অনেক বাইরে আছে, সেই অনুযায়ী অটোমেটিকলি সে কার্ভ নিচ্ছে। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমাকে কি করতে হবে, আমরা কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে আমাদের যে এই যে এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, এই যে যেখানে আমরা ক্লিকটা করছি এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আপনি যখন অল্ট চেপে ধরে এইখানে নিয়ে আসবেন, দেখেন নিয়ে এসে একটা ক্লিক দিবেন, আপনার হ্যান্ডেলটা কেটে গেছে। এখন আপনি যদি মনে করেন যে না আমি হ্যান্ডেল কাটবো না, তাহলে কি করবেন, অল্ট চেপে ধরে এই দেখেন হ্যান্ডেলের মাথায় যে সাদা অংশটা আছে, অল্ট চেপে ধরে কিবোর্ডের লেফট বাটন চেপে ধরে তখন চেপে ধরবেন, তখন পেনটা চলে যায় এরকম একটা তীরের মতো আসবে, আপনি এরকম চাইলে ঢুকাই দিতে পারেন বা আপনার যেদিকে খুশি নিয়ে যেতে পারেন, কিন্তু কখন এটা উপর পাশে নিয়ে যাবেন না, তাহলে আবার ভাঁজ হয়ে যাবে। এটাকে যেদিকে নেক্সটে আপনি ক্লিক করবেন সেই দিকে নিয়ে যাবেন। তো আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম, দেন আমি আবার এখানে ক্লিক করছি, এটা আমার সোজা হয়ে গেল। দেন আমি আবার এখানে
এখানে এখানে এখানে দেখেন আমাদের একটু কার্ভ আছে, কার্ভের জন্য আমি এখানে ক্লিক করে একটু কার্ভ করে নিই, সামান্য একটু কার্ভ করে নিলাম, নিয়ে আমি এইখানে কাজটা করে নিলাম। এরপর আমাদের সোজার জন্য একবারে আমরা এত দূর পর্যন্ত নিয়ে নিতে পারি, নিয়ে নিলাম। দেন এখানে আমাদের আবার একটু কার্ভ করতে হবে, এই যে এখানে আমাদের একটা কার্ভ আছে, কার্ভের জন্য আমি এত দূর পর্যন্ত নিয়ে কার্ভটা করে দিই। দেন আবারও এখানে করি, করা শেষে আবার আমরা এত দূর পর্যন্ত নিতে পারি একবারে। এখানে আমাদের একটু কার্ভ করতে হবে, সেহেতু জেড প্রেস করি, দেন এখানে একটু কার্ভ করে নিতে পারি আমরা। দেখেন এখানে একটু আমার বেশি হয়ে গেছে, এই জন্য আমি আবার সোজা করে দিই। এই দেখেন এত দূর হওয়ার পর এইখানে যে জিনিসটা বলার আছে সেটা হলো, এইখানে করার পর যখন আপনি এইখানে নিয়ে আসবেন, তখন যখন এখানে ক্লিক দিবেন, দেখেন খুব ভালো করে খেয়াল করেন, যেখান থেকে শুরু করছেন সেইখানে যখন আবার চলে আসলেন তখন পেনের পিছনে দেখেন একটা জিরোর মতন দেখা যাচ্ছে। খেয়াল করছেন কি ব্যাপারটা? পেনের পিছনে একটা জিরোর মতন চলে আসছে। দেন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। এতদূর পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে, কোনো সমস্যা? না ভাইয়া। সবাই বুঝতে পারছেন এতদূর পর্যন্ত? জি ভাইয়া। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আরেকবার কি কোন জায়গাটা একটু বললে তো সুবিধা হতো, আরেকবার বলতে। কিবোর্ডে কোন বাটনটা ধরতে হবে বুঝলাম না। আমি এখানে বলছি আপনারা যখন হ্যান্ডেলগুলো কাটবেন, কাটার জন্য কিবোর্ড থেকে অল্ট চেপে ধরবেন, চেপে ধরে মাউস থেকে যে জায়গাটায় অ্যাঙ্কর পয়েন্টটা আছে সেই জায়গাটায় ক্লিক করলে কেটে যাবে। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, সমস্যা নেই। তার আগে আপনি খেয়াল করেন এখন আমরা কী করবো, আমাদের যখন এরকম সিলেক্ট করা হয়ে যাবে, দেখেন আমি এটাতে সিলেক্ট করছি, আমাদের যখন সিলেক্ট করা হয়ে যাবে তখন আমরা কিবোর্ড থেকে দেখেন আমি কিন্তু ভ্যানিশ করে ফেলছি, আবার নিয়ে আসলাম। তো কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ইন্টার প্রেস করব, কন্ট্রোল চেপে ইন্টার প্রেস করব, কন্ট্রোল চেপে ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখবেন এই দেখেন আমার পুরা যে জারটা আছে এই জারটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়েছে কিনা? আমার পুরো জারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখেন পুরো জারটা সিলেক্ট হয়ে গেছে। আমি তো এটা খেয়ালই করিনি, এই লেয়ারটা আপনাদের লক ছিল। সরি, এই সেম কাজটা আপনাদেরকে আরেকবার একটু দেখাই দিচ্ছি। এই যার পেনের সমস্যা ছিল ও একটু খেয়াল করেন। আপনি এইখানে এই হ্যান্ডেলটা যে আমরা কাটবো সেইটা নিয়ে তো কোশ্চেন করছিলেন নাকি? এই যে আমরা এটা কাটার জন্য আমি বলছিলাম আমরা কিবোর্ড থেকে ঠিক এই যে এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টে আসার পর কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে এখানে ক্লিক করব, দেন এটা কেটে যাবে। তারপর আমরা আমাদের মতো করে
যে আমাদের বাকি যাবতীয় কাজগুলো আছে সেই কাজগুলো করব। দেখেন এরপর যখন কন্ট্রোল ইন্টার চাপার পর কন্ট্রোল শিফট আই চাপবেন। বোঝা গেছে নাকি বোঝা যায়নি? দেখেন এই জায়গাটা একটু মনে রাখেন, যখন আপনি কন্ট্রোল এরকম সিলেক্ট করার পর যখন কন্ট্রোল ইন্টার প্রেস করলেন, শুধু আপনার সিলেকশন এরিয়াটুকু সিলেক্ট হয়েছে, কিন্তু আপনার যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে, আপনার যে এই যে প্রোডাক্টের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা সিলেক্ট হয়নি। এর জন্য আপনারা চাপবেন কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই চাপার সঙ্গে সঙ্গে দেখেন আপনার এই প্রোডাক্টের বাইকটাও সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যখন ব্যাক স্পেস প্রেস করলেন সঙ্গে সঙ্গে দেখেন এটার পিছনটা ডিলেট হয়ে গেছে। ডিলেট হয়ে যায় আমাদের এই দ্বিতীয় লেয়ারে যে হোয়াইটটা আছে সেইটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আপনি যদি এই হোয়াইটটা অফ করে দেন, দেখেন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হোয়াইটটা অন করলাম, এই যে এখন যদি কন্ট্রোল ডি চাপেন দেন হয়ে গেল। এখন আপনি যেহেতু আপনার এই যে প্রথম যে লেয়ারটা ছিল, যে লেয়ারটাতে আমাদের প্রোডাক্টটা ছিল, অর্থাৎ এই লেয়ারটা, আমরা সেই লেয়ারটাকে ট্রান্সপারেন্ট করে ফেলছি। কারণ আপনি চাইলে এই দেখেন এই বোতলটাকে মুভ করতে পারবেন। এখন আমি এগুলো সব অফ করে দিলাম, দিয়ে আমরা যদি আমাদের মেইন ইমেজটাতে যাই, মেইন ইমেজটাতে গেলে খেয়াল করতে পারবো যে আমরা যদি মুভ করতে চাই, দেখেন ব্যাকগ্রাউন্ড সহ মুভ হচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেননি? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সহ মুভ হচ্ছে। আর যখন আমরা এই যে এইখানে করতেছি তখন দেখেন ব্যাকগ্রাউন্ড সহ মুভ হচ্ছে না। আমি চাইলে এই প্রোডাক্টটাকে বিভিন্ন রূপ দিতে পারি, অনেকগুলো কপি করতে পারি, সেম এক্স্যাক্ট অনেকগুলো করতে পারি আমাদের প্রয়োজন মতো। বাট যদি আমাদের প্রথম ইমেজ যেটা ছিল, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল, ওইটা ইমেজ চাইলে আমরা করতে পারতাম না। আমরা চাইলে এখন এই প্রোডাক্ট রিসাইজেরও কাজ পাওয়া যায় অনেক। আমরা চাইলে প্রোডাক্টটাকে বিভিন্ন সাইজ করতে পারি, কারণ বিভিন্ন ধরনের সাইজের প্রোডাক্ট হয়, ছোট বড় মাঝারি। আমরা আমাদের প্রয়োজন মতো এই দেখেন ছোট বড় করতে পারি। এখন আপনি চাইলে আপনাদের ইচ্ছে মতো প্রোডাক্টটাকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন। এই এটাকে বলা হয় প্রোডাক্ট রিসাইজ। আপনি প্রোডাক্ট রিসাইজেরও সুন্দর করে রিসাইজও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই কাজগুলো করার জন্য আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকলে আপনি সেটা করতে পারবেন। এখন এই অবস্থায় আপনাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছিলাম সেটা হলো, আমরা যখন এই অবস্থায় ফাইলটাকে সেভ করব, এখন বুঝবেন যে ফাইল সেভিংয়ের যে আমি অন্য যে বিষয়গুলো বুঝাইছি সেগুলো কেন বুঝাইছি। বা এরকম অবস্থায় যখন আমি ফাইলটা সেভ করব তখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা সর্বপ্রথম কন্ট্রোল অল্টার এস কিবোর্ড থেকে, আমি বলতেছি কন্ট্রোল অল্টার এস কিবোর্ড থেকে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো থেকে আমাকে যেটা করতে হবে সেটা হলো, এই দেখেন আপনি যদি চান এখানে ফাইলের নাম এডিট করতে পারবেন।
তারপর এখানে আছে সেভ অ্যাজ টাইপ, আপনি কোন ফরম্যাটে সেভ করতে চান। এই যে অ্যারো সাইনে যদি ক্লিক করেন দেন এখানে এরকম একটা পপ আপ ওপেন হবে, এখান থেকে খুঁজবেন যে পিএইচডি কোথায়, সর্ব উপরে যেটা আছে সেটা হলো পিএইচডি। পিএইচডি এখন আমরা এটার নাম চেঞ্জ করে দেই, প্র্যাকটিস দেই, প্র্যাকটিস দিয়ে আমরা যখন সেভ দেব এটা সেভ হয়ে গেল। দেন আমরা আর একটা কাজ করব, সেটা হলো আবার Ctrl+S প্রেস করব, প্রেস করে আমরা এখান থেকে পিএনজি খুঁজবো। পিএনজি কোথায় দেখেন, আমরা এখানে পিএনজি, সরি আগে জেপিজিতে সেভ করব। কোথায় গেল, আমরা এখানে দেখবো যে জেপিজি কোথায়, যে জেপিজিতে আমরা সেভ করে দিলাম। আমরা আবারও নামটা চেঞ্জ করি, প্র্যাকটিস দেই, আমরা সেভ করে দিলাম, ওকে করে দিলাম। দেন আমরা যখন ট্রান্সপারেন্ট করতে যাব, ফাইলটারে পিএনজি করতে যাবো, পিএনজিটাকেই ট্রান্সপারেন্ট বলা হয়, ট্রান্সপারেন্ট যা পিএনজিও তা। ট্রান্সপারেন্ট করার সময় আমাদের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এটার লেয়ারটা অফ করে দেবো, অফ করার সঙ্গে সঙ্গে এরকম আমাদের লেয়ারটা হয়ে যাবে। এখন আমরা যদি সেভ দিই Ctrl+S, এখান থেকে খুঁজে আমরা এখানে সেভ অ্যাজ টাইপে যে দেখবো পিএনজি কোথায় আছে, এই যে পিএনজি, আমরা এই পিএনজিতে সেভ দিয়ে দিব। আমরা নামটা চেঞ্জ করে দিই, দিয়ে প্র্যাকটিস করে দিই, দিয়ে সেভ দিয়ে দেব। এখানে যা আসে আসুক আপনারা ওকে করে দেবেন। এত দূর বোঝা গেছে সেভের সিস্টেমটা পর্যন্ত, নাকি বোঝা যায়নি? জি ভাইয়া বোঝা গেছে। সবাই বুঝতে পারছেন? সবাই একটু রেসপন্স করেন। জি ভাই। বোঝা গেছে। আচ্ছা, ভাই বোঝা গেছে। যতদূর দেখাইছি কারো কোনো সমস্যা নেই তো? সমস্যা যদি না থাকে তাহলে ভেরি গুড। তো এখন আমরা আমাদের ফাইলে চলে যাব, ফাইলগুলো যেখানে সেভ করলাম। যদি আমরা ফাইলে যাই, ফাইলে যাওয়ার পর আমরা যেখানে সেভ করলাম, এই যে এখানে সেভ করছি মেবি, হ্যাঁ এই যে দেখেন এখানে এই যে এই ইমেজগুলো আমরা সেভ করছি দেখেন। তো আপনাদের পিসিতে অনেকের এরকম থাকবে, সেটা হলো যে এই যে এরকম থাকবে প্র্যাকটিস পিএস, এরকম পিছনে কোনো কিছু থাকবে না, লেখা থাকবে না, জাস্ট শুধু ফাইলের নামগুলো থাকবে। নামগুলো শুধু থাকলে সমস্যাটা কি, নামগুলো থাকলে যদি ফরম্যাটগুলোর নাম না থাকে আপনি আইডেন্টিফাই করতে ঝামেলা হবে যে কোনটা কোন ফরম্যাটে আছে। তো যাদের পিসিতে এরকম আছে তারা একটু কাজ করবেন, এই ভিউয়ে গিয়ে এই ফাইল নেম এক্সটেনশনস এটাতে ক্লিক দিয়ে নেবেন। ফাইল নেম এক্সটেনশনে যখন ক্লিক দিবেন তখন খেয়াল করেন এই যে এখানে দেখা যাচ্ছে যে practice.jpg, এর অর্থ হলো এই ফাইল। আচ্ছা, তো যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, আমরা এগুলো সব কেটে দিই, দেওয়ার পর এইখানে আমরা আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। দেখেন যেটা জেপিজি ফাইল, এটাকে আমরা ওপেন করতেছি, এই যে আমরা জেপিজিটাকে ওপেন করছি, খেয়াল করেন পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিনা, ক্লাসে কি আছেন আপনারা? জি ভাই। তাহলে রেসপন্স করেন না কেন? জি। এখন তারপরে যে আমাদের এটা হলো পিএনজি ফাইল, এটাকে ওপেন করি। এটাকে ওপেন করার পর দেখেন পিছনে কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? না ভাইয়া। এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন আপনাদের অনেকের পিসিতেই যখন আপনারা ওপেন করবেন তখন পিএনজির পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, জেপিজির পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। এটার কারণটা হলো আপনাদের পিসিতে একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। এই সফটওয়্যারটার নাম হলো একটা পিকাসা নামে একটা সফটওয়্যার আছে। পিকাসা সফটওয়্যারটা যখন ওপেন করবেন তখন আপনারা বুঝতে পারবেন কোনটা পিএনজি কোনটা পিএইচডি, আর সরি জেপিজি। এই জন্য আমি বলবো যে সবাই পিকাসা নামে একটা সফটওয়্যার আছে, ফটো ভিউয়ার এটাকে বলা হয়, ওই পিকাসা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, তাহলে পিএনজি আর জেপিজি এটা বুঝতে কষ্ট হবে না। তো এখন আমরা যদি ফটোশপে যাই, ফটোশপে যে ধরেন ওপেন করলাম, আমরা ওই ফাইলগুলোকে ওপেন করব। তো ওপেন করার জন্য আমি দেখেন প্র্যাকটিস, এই আমাদের এটা এই তিনটা ফাইলেই ওপেন করলাম। ওপেন করার পরে যেখানে খেয়াল করেন
এই যে এই প্র্যাকটিস জেপিজি, এখানে খেয়াল করেন এটা হলো জেপিজি ফাইল। এই জেপিজি ফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জেপিজি পেয়েছি, যেটা সাদাটা সহ মুভ হচ্ছে, পিছনের ব্যাকগ্রাউন্ড সহ মুভ হচ্ছে। এরপর আমরা যদি পিএনজিতে যাই, পিএনজিতে দেখেন এই ফাইলটা এখন আমাদের সবগুলা যে আমাদের বোতলগুলো আছে সবগুলা বোতল মুভ হচ্ছে, কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আর যদি আমরা এই যে পিএইচডিটাতে যাই, পিএইচডিতে যায় আপনি যা করতে চাবেন, এইখানে আপনি দেখেন একটা করে নড়াইতে চান একটাই নড়বে, আপনি ডিলিট করতে চান ডিলিট হবে, আপনি যদি যা খুশি করতে চান এখানে করতে পারবেন। দেখেন আপনি যদি মনে করেন যে আপনি ডিলিট করে দিবেন, আমি হাইড করে দিলাম, করতে পারেন। আপনি এটাকে কন্ট্রোল টি করে আপনি যদি বাঁকাইতে চান বাঁকাইতে পারবেন, আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন, কোনো সমস্যা এখানে নাই। তো এই যে আমি যে ফাইলের যে সোর্সগুলো আছে এটা কি জন্য, এটা আমি কি বোঝাইতে পারছি নাকি বোঝেন নাই? কেন আমরা সোর্স ফাইলে সেভ করব, কেন আমরা জেপিজিতে সেভ করব, বা কেন পিএনজিতে সেভ করব, এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা নয়। বুঝতে পারছি ভাই। এখন বোঝেন নাই এরকম কে কে আছেন বলেন আমার একটু, যে ভাই আমি বুঝিনি, যে এইটা বোঝেন নাই কে কে, যে কে কেন পিএইচডিতে সেভ করতে হবে, কেন জেপিজিতে সেভ করতে হবে, কেন পিএনজিতে সেভ করতে হবে, এইটা কে কে বোঝেন নাই, বা পুরো কাজটা কে কে বোঝেন নাই, এরকম যারা যারা আছেন তারা একটু আমাকে বলেন, তাহলে আমার সুবিধা হবে বুঝতে। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি ভাই। আচ্ছা, ভেরি গুড। ভাই কিন্তু একটা সমস্যা, ওই যে পেন টুল দিয়ে যখন কাজ করি তখন মানে পেন টুলের যে বাঁকানোর সময় আর কি, তখন সাইডে ধরে সাইডে অন্য কিছু মানে করি না।